সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখানেই আছো আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং পরিবারের সাথে আছো এবং অবশ্যই পড়াশোনার সাথে সংযুক্ত আছো। তো তোমাদের সাথে আছি আমি মাহমুদা খাতুন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকের ক্লাসটি অনার্স থার্ড ইয়ারের ছাত্রদের জন্য। আমি তোমাদের যে কোর্সটি নিয়ে থাকি সেটি হলো সেল বায়োলজি, মলিকুলার বায়োলজি অ্যান্ড ইমিউনোলজি। তো আমরা মলিকুলার বায়োলজি অংশটুকু পড়ছিলাম, যার কোর্স কোড হলো SCZ304। তো আজকে মলিকুলার বায়োলজি অংশ থেকে আমরা যে টপিক পড়াবো সেটি হলো ওবল হাইপোথিসিস। তো ওবল হাইপোথিসিস পড়ার আগে আমরা আরেকটি টপিক কভার করব, সিলেবাসের আরেকটি অংশ, সেটি হলো কনসেপ্ট অফ সেন্ট্রাল ডগমা। তো চলো আমরা চলে যাই আমাদের পড়াশোনাতে। তো কনসেপ্ট অফ সেন্ট্রাল ডগমা, যেটা মলিকুলার বায়োলজিতে বলা হয় কেন্দ্রীয় প্রত্যয় নীতি। তো আসলে 1953 সালে ওয়াটসন অ্যান্ড ক্রিক যখন ডিএনএ ডাবল হেলিক্স মতবাদ দিয়েছেন, তার পরবর্তী সময় থেকে আসলে সবার মনে বা বিজ্ঞানীদের মনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়। আসলে ডিএনএ কিভাবে কাজ করে, ডিএনএ কিভাবে তার বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় স্থানান্তরিত করে, এছাড়া এই যে ডিএনএ যে জৈবনিক বৈশিষ্ট্যগুলা সেগুলা কিভাবে প্রকাশ পায়, অর্থাৎ ডিএনএর সাথে আরএনএ বা প্রোটিনের সম্পর্কটাই বাকি। তো এইসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক 1958 সালে একটি তত্ত্বের জন্ম দেন বা একটি হাইপোথিসিসের জন্ম দেন, যাকে মলিকুলার বায়োলজির ভাষায় বলা হয় সেন্ট্রাল ডগমা থিওরি বা কেন্দ্রীয় প্রত্যয় নীতি। এই কেন্দ্রীয় প্রত্যয় নীতিটা কে দেন? বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক 1958 সালে। তো এই যে তত্ত্ব অনুযায়ী বা এই থিওরি অনুযায়ী এই সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয় হলো ডিএনএ থেকে প্রোটিন তৈরি করা। অর্থাৎ আমরা জানি যে ডিএনএ আমাদের সকল বৈশিষ্ট্য বহন করে এবং এই বৈশিষ্ট্যগুলা কি করে আমাদের প্যারেন্ট থেকে অফস্প্রিং অর্থাৎ পিতামাতা থেকে সন্তান সন্ততিতে স্থানান্তর করে। তো এই বৈশিষ্ট্যগুলো তখনই প্রকাশ পাবে ডিএনএ যখন প্রোটিন তৈরি করতে পারে। অর্থাৎ এই ডিএনএ এবং প্রোটিনের মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্কটি আসলে এই সেন্ট্রাল ডগমা থিওরির মাধ্যমে বোঝানো হয়েছে। তো সেন্ট্রাল ডগমাটি হলো দ্য ফ্লো অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম ডিএনএ টু আরএনএ অ্যান্ড প্রোটিন ইজ কল্ড সেন্ট্রাল ডগমা। তাহলে জেনেটিক ইনফরমেশনটা ডিএনএ থেকে কোথায় যাবে? ডিএনএ থেকে আরএনএ যাবে এবং আরএনএ থেকে সেটি প্রোটিন তৈরি করবে। এটি হলো সেন্ট্রাল ডগমা। এছাড়া আমরা বলতে পারি দ্য জেনেটিক ইনস্ট্রাকশন অফ ডিএনএ converted into its functional product protein. The process by which genetic instruction of DNA is converted into its functional product protein is called central dogma. অর্থাৎ এই যে সেন্ট্রাল ডগমা এটি একটি প্রসেস এবং যেই প্রসেসের মাধ্যমে ডিএনএর মধ্যে যে জেনেটিক ইনস্ট্রাকশন থাকে সেই ইনস্ট্রাকশনগুলা আসলে কনভার্টেড হয়, এটা যে ফাংশনাল প্রোডাক্ট বা কার্যকরী এই যে উৎপাদ সেটাতে উৎপন্ন হয়, যেটি হলো প্রোটিন। তো এই যে সেন্ট্রাল ডগমা প্রসেসটি আসলে তিনটা স্টেপ বা তিনটা প্রসেসের সমন্বয়ে গঠিত এবং এই তিনটি প্রসেস হলো, একটি হলো রেপ্লিকেশন যাকে বলা হয় প্রতিলিপন, আরেকটি হলো ট্রান্সক্রিপশন যাকে বলা হয় অনুলিপন, আরেকটি হলো ট্রান্সলেশন যাকে বলা হয় অনুবাদন। তো প্রথমে আমরা দেখি রেপ্লিকেশনে কি হয়। রেপ্লিকেশনে জাস্ট ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। অর্থাৎ রেপ্লিকেশন এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে একটি ডিএনএ থেকে খুব
হুবহু অনুরূপ দুইটি ডিএনএ তৈরি হয়, অর্থাৎ মাদার ডিএনএ থেকে দুইটি ডটার ডিএনএ তৈরি হয়। এবং এই ডিএনএ তৈরি হওয়ার কারণটা কি? কারণ আমরা জানি যে আমাদের কি সেলগুলা কি অনবরত ডিভিশন করছে, অর্থাৎ এক সেল থেকে ডাবল সেল হচ্ছে। তো এই প্রত্যেকটা সেলেরই আসলে ডিএনএ প্রয়োজন, তার যে জেনেটিক ইনফরমেশন সেটি কনজার্ভ করার প্রয়োজন। আর সেই জন্যই হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, যাকে বলা হয় রেপ্লিকেশন। পরবর্তী যে স্টেপটি সেটি হলো ট্রান্সক্রিপশন, যাকে বলা হয় অনুলিপন। এই যে এই ডিএনএর মধ্যে আমাদের জেনেটিক ইনফরমেশন থাকে, সেই জেনেটিক ইনফরমেশন গুলা আরএনএ বহন করে নিয়ে আসে, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। যে পদ্ধতিতে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এবং এই পদ্ধতিটিতে মূলত এমআরএনএ তৈরি হয়। এমআরএনএ মিন্স মেসেঞ্জার আরএনএ, অর্থাৎ ডিএনএ থেকে তার যে ইনফরমেশন সেটি মেসেঞ্জার আরএনএ বহন করে নিয়ে আসে। তো এখানে আমরা অ্যারো চিহ্নটা দুই দিকেই দিতে পারি। একটা সময় ছিল যখন ভাবা হতো ডিএনএ থেকে শুধু আরএনএ তৈরি হয়, কিন্তু 1970 দশকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আবিষ্কার হওয়ার পর থেকে বলা হয় যে আরএনএ থেকেও ডিএনএ তৈরি হয়। এটি অবশ্য উল্টা উপায়, সেজন্য একে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। পরবর্তীতে সেই এমআরএনএ এই যে প্রসেসটা, সেই প্রসেসটা সম্পূর্ণ হয় কোষের নিউক্লিয়াসে। তখন এমআরএনএ কোষের নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলে যায় এবং সাইটোপ্লাজমে গিয়ে সেটি রাইবোজোমে অবস্থান করে। কারণ আমরা জানি রাইবোজোম হলো আমাদের প্রোটিন তৈরির কারখানা, এবং রাইবোজোমে গিয়ে এমআরএনএ প্রোটিন তৈরি করে। তো এমআরএনএ কিভাবে প্রোটিন তৈরি করে? এমআরএনএ যে জেনেটিক ইনফরমেশন ডিএনএ থেকে নিয়ে আসি সেটি জেনেটিক কোড বা কোডন হিসেবে নিয়ে থাকে, যেটি আমরা আগের ক্লাসে পড়েছি। তখন এই যে জেনেটিক কোডের ভাষা, সেই ভাষাকে সে অ্যামাইনো অ্যাসিডের ভাষায় রূপান্তর করে, তখন এই পদ্ধতিকে বলা হয় ট্রান্সলেশন। অর্থাৎ যে পদ্ধতিতে এমআরএনএ অবস্থিত যে ইনফরমেশন বা তথ্যগুলা বা কোডনগুলা অ্যামাইনো অ্যাসিডের ভাষায় প্রকাশ পায় এবং প্রকাশ পেয়ে প্রোটিন তৈরি করে, সেই পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে এমআরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়, এবং এই পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সলেশন। ওকে, এখন সেন্ট্রাল ডগমা থিওরিটিকে আরেকটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি, তাহলে দেখব এই হলো আমাদের একটি ডিএনএ মলিকুল। তো আমরা আমাদের বোঝার সুবিধার্থে একটি সোজা করে আঁকি। এটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকুল, যাতে ক্ষার বিন্যাস গুলা থাকবে। যদি একটি চেইন 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে থাকে, আরেকটি থাকবে 3 প্রাইম থেকে 5 প্রাইম। এই যে ডিএনএ যে মেসেজ, সেই মেসেজ নিয়ে আসবে আরএনএ, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। এবং যাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ, সেটি 5 প্রাইম থেকে 3 প্রাইম ডিরেকশনে থাকবে। এই যে ইনফরমেশন গুলা নিয়ে আসে ডিএনএ থেকে, সেটি জেনেটিক কোড হিসেবে নিয়ে আসে, যাকে আমরা বলি কোডন। কোডন মানে কি? পরপর 3টি বেস বিশিষ্ট যে নিউক্লিওটাইড সিকোয়েন্স, সেই সিকোয়েন্সকে বলা হয় জেনেটিক কোড বা হচ্ছে কোডন। এরকম 3টি পরপর নিউক্লিওটাইড বিশিষ্ট যে সিকোয়েন্স, তাকে বলা হয় কোডন। তো এখানে আমরা একটি টার্ম পেলাম কোডন। কোডন হলো পরপর 3টি বেস বিশিষ্ট যে নিউক্লিওটাইড সিকোয়েন্স, যা কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, তাকে বলা হয় কোডন। তো আমরা দেখেছি আমাদের কয়টি কোডন রয়েছে? 64টি কোডন রয়েছে। তার মধ্যে 3টি কোডন কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না, যাদেরকে বলা হয় স্টপ কোডন বা টার্মিনেশন কোডন, আর বাকি 61টি হলো অর্থপূর্ণ কোডন। তো এটি পরবর্তীতে কোষের নিউক্লিয়াস ভেদ করে চলে যায়
কোষের সাইটোপ্লাজম। তো এই ঘটনাটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। কোষের সাইটোপ্লাজমে গিয়ে সেটি কোষের রাইবোজোমে অবস্থান করে, এবং রাইবোজোম কি আমাদের প্রোটিন তৈরির কারখানা, এবং সেখানে প্রোটিন তৈরি হয়। এই এমআরএনএ কোষের রাইবোজোমে 5 থেকে 3 ডিরেকশন, এবং এই যে প্রত্যেকটা কোডন, সেই কোডনগুলো এক একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। তো এই রাইবোজোমে হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, এবং কোডনের ভাষাকে ট্রান্সলেট করে সে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, এবং পরপর অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হয়ে কি প্রোটিন তৈরি করে। তো অ্যামাইনো অ্যাসিডগুলোকে কে ক্যারি করে নিয়ে আসে এখানে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে ক্যারি করে নিয়ে আসে। তো এরকম টিআরএনএ স্ট্রাকচারটা এরকম, এক একটা অ্যামাইনো অ্যাসিডকে এখানে অ্যামাইনো অ্যাসিড হবে ক্যারি করে নিয়ে আসে, এবং প্রত্যেকটাকে তার ভাষায় রূপান্তর করে। এবং এই যে এই ঘটনা, সেটাকে বলা হয় ট্রান্সলেশন। যখন আমরা প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষণ করব, সেটি আরো ক্লিয়ারলি বুঝবো। তো এই হলো আমাদের যে সেন্ট্রাল ডগমা প্রসেস, যেখানে 3টি পদ্ধতি বিদ্যমান। একটি হলো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। তো এখানে তোমাদের আরেকটি টার্ম বোঝার দরকার, যেটি হলো অ্যান্টিকোডন। তো কোডন হচ্ছে পর 3টি নিউক্লিওটাইড বিশিষ্ট যে সিকোয়েন্স, সেটি হলো কোডন। তো অ্যান্টিকোডন কি, এখানে এমআরএনএ 5 থেকে 3 ডিরেকশন। এমআরএনএ তে কি থাকে, পরপর হচ্ছে 3টি নিউক্লিওটাইড বেস বিশিষ্ট যে সিকোয়েন্স, তাকে বলা হয় কোডন। এবং এই যে সিকোয়েন্স কোডন অনুসারে যে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, এই কোডনগুলোকে হচ্ছে ম্যাচ করে হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আনে। তাহলে অ্যান্টিকোডন হলো টিআরএনএ তে অবস্থিত হচ্ছে এই কোডনের পরিপূরক ক্ষার, যেটি কোনো কোডনকে রিকগনাইজ করে। অর্থাৎ এই যে এমআরএনএ, ধরো এটি হলো AUG একটি কোডন, যেটি মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, যাকে প্রারম্ভিক কোডনও বলা হয়। তো এটি হলো একটি টিআরএনএ, যেটি মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে নিয়ে আসবে। কিন্তু ক্যারি করে নিয়ে আসার আগে তার যে কোডন, সেই কোডনের সাথে এই একটি অ্যান্টিকোডন ম্যাচ করতে হবে। অর্থাৎ এই যে এই কোডনের যে অ্যান্টিকোডন, যে ট্রান্সফার আরএনএ, সেই ট্রান্সফার আরএনএর অ্যান্টিকোডন বাহুতে এমন ধরনের পরপর 3টি বেস যুক্ত একটি নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকবে, যেটি হলো কোডনের পরিপূরক, যা কোডনকে রিকগনাইজ করবে। তাহলে এর জন্য কোডনকে রিকগনাইজ করবে কে, আরএনএ এর ক্ষেত্রে ইউরাসিল, আর ইউর জন্য করবে এডিনিন, যেহেতু এখানে থায়ামিন থাকবে না, আর জি এর জন্য সাইটোসিন। এই যে এই অংশটুকু, সেই অংশটুকে বলা হয় অ্যান্টিকোডন। তাহলে আমরা দেখলাম কোডন হলো এমআরএনএ তে অবস্থিত, আর অ্যান্টিকোডন হলো টিআরএনএ তে অবস্থিত 3টি বেস যুক্ত বা 3টি ক্ষারকযুক্ত একটি সিকোয়েন্স, যেটি কি এমআরএনএ কে রিকগনাইজ করে। তাহলে এই হলো আমাদের কোডন এবং অ্যান্টিকোডন। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস পড়ব, সেটি হলো ওভাল হাইপোথিসিস। তো ওভাল হাইপোথিসিস পড়ার আগে আমাদের পড়তে হবে ওভাল বেস পেয়ারিং। তো ওভাল বেস পেয়ারিং হলো এমন ধরনের যে বেস পেয়ারিং, যেটি ওয়াটসন ক্রিকের যে বেস পেয়ারিং এর যে রুলস আছে বা নিয়ম আছে, সেটিকে ফলো করে না। এবং এই যে ওভাল বেস পেয়ারিং, সেটি শুধুমাত্র আরএনএ ক্ষেত্রে হয়, ডিএনএ ক্ষেত্রে সেটি প্রযোজ্য না। তাহলে ওভাল বেস পেয়ারিং হলো এমন ধরনের বেস পেয়ারিং, যেটি ওয়াটসন ক্রিকের যে রুল বা নিয়ম, সেটিকে মানে না। তো আমরা জানি আমাদের ডিএনএ তে বেস পেয়ারিংটা কিভাবে হয়, ওয়াটসন ক্রিকের রুলস অনুযায়ী
এডিনিন সবসময় কার সাথে বাইন্ড করে, থায়ামিনের সাথে, সাইটোসিন সবসময় গুয়ানিনের সাথে। আর আরএনএ তে কি হচ্ছে, এডিনিন সবসময় ইউরাসিলের সাথে বাইন্ড করবে, যেহেতু আরএনএ তে কোনো থায়ামিন থাকে না, এবং সাইটোসিন সবসময় গুয়ানিনের সাথে বাইন্ড করবে। তো এই হলো আমাদের যে নর্মাল যে বেস পেয়ারিং এর রুল সেটি। কিন্তু এই রুলসে যখন হচ্ছে একটু শিথিলতা দেখা যাবে, বা এই রুলসটি যখন ফলো করবে না, সেটি হবে ওভাল বেস পেয়ারিং, বা ওভালের যে ক্ষারের যে জোড়বদ্ধতা সেটি। তো ওভাল যে বেস পেয়ারিং সেটি সাধারণত 4 ধরনের যে বেস পেয়ারিং বা 4 ধরনের বেস পেয়ারিং দেখা যায়। সেটি হলো গুয়ানিন, নর্মালি সাইটোসিনের সাথে বেস পেয়ারিং করার কথা, কিন্তু গুয়ানিন এখানে করবে ইউরাসিলের সাথে। আরেকটি বিশেষ ধরনের ক্ষার আছে যাকে বলা হয় হাইপোজেনথিন, আই দিয়ে আমরা বুঝাচ্ছি হাইপোজেনথিন, যেটি হলো ইনোসিন নামক নিউক্লিয় বেস থেকে এসেছে হাইপোজেনথিন, সেই জন্য একে আই দিয়ে প্রকাশ করা হয়। সেই হাইপোজেনথিন সেটি একবার ইউরাসিলের সাথে পেয়ার করতে পারে, আবার সেটি এডিনিনের সাথে পেয়ার করতে পারে, আবার এই হাইপোজেনথিন সাইটোসিনের সাথে পেয়ার করবে। এই সাধারণত এই 4 ধরনের যে বেস পেয়ার সেটি ওভাল হাইপোথিসিসে দেখা যায়। তো আমরা এর ক্লাসে জেনেটিক কোড পড়েছিলাম, এবং জেনেটিক কোডের একটি বিশেষ বৈশিষ্ট্য পড়েছিলাম, সেটি হলো ডিজেনারেসি। বা ডিজেনারেট, অর্থাৎ জেনেটিক কোড হলো ডিজেনারেট, অর্থাৎ জেনেটিক কোডের সুনির্দিষ্টতা বা অবক্ষয়তা লোপ পেয়েছে। কিভাবে লোপ পেয়েছে? আমরা দেখেছি যে কোনো একটি অ্যামাইনো অ্যাসিড একের অধিক কোডনকে নির্দেশ করে। যেমন হচ্ছে কোনো অ্যামাইনো অ্যাসিড দ্বারা 6টি কোডনও প্রকাশ পায়, আবার কোনো অ্যামাইনো অ্যাসিড কি 4টি কোডনকে প্রকাশ করে। আমরা যদি একটু জেনেটিক কোডের যে ডিকশনারি, সেই ডিকশনারিটি যদি তোমাদের পাশে থাকে, বই থাকে, অথবা তোমরা যদি একটু রিকল করতে পারো, তাহলে দেখবে যে কোনো অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একের অধিক কোডনকে নির্দেশ করতে পারে। আমরা যদি একটু দেখি, যেমন আইসোলিউসিন হচ্ছে 3টি কোডনকে নির্দেশ করে, আবার লিউসিন, আর্জিনিন, সেরিন এগুলো আবার 6টি কোডনকে নির্দেশ করে। তো এই যে হচ্ছে এই ডিজেনারেসি, জেনেটিক কোডের যে ডিজেনারেসি, সেটি আসলে ব্যাখ্যা করতে গিয়ে এই ওভাল হাইপোথিসিসের জন্ম নিয়েছে। তো আমরা দেখেছি যে আমাদের কি 61টি হচ্ছে কোডন আছে, অর্থাৎ 64টি কোডনের মধ্যে 61টি কোডন হলো অর্থপূর্ণ কোডন। তো নর্মালি এই 61টি কোডনকে বহন করার জন্য কি আমাদের 61টি টিআরএনএ থাকার কথা, বা ট্রান্সফার আরএনএ। আবার অন্যদিকে যদি ধরি, আমাদের কয় রকমের অ্যামাইনো অ্যাসিড আছে? 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডকে বহন করার জন্য আসলে 20 ধরনের যে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ দরকার হয়। কিন্তু প্রকৃতপক্ষে গবেষণায় দেখা গেছে যে আমাদের যে বডিতে, তাতে 30 থেকে, বা আমাদের সেলে 30 থেকে 40 ধরনের টিআরএনএ আছে। এই যে আমাদের হচ্ছে কোডন, অ্যামাইনো অ্যাসিড এবং এই যে টিআরএনএ এর মধ্যে একটা অসামঞ্জস্যপূর্ণতা, সেই অসামঞ্জস্যপূর্ণতা ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক 1966 সালে একটি হাইপোথিসিসের জন্ম দেন। কে? ফ্রান্সিস ক্রিক, যাকে বলা হয় ওভাল হাইপোথিসিস, এবং বাংলায় একে বলা হয় অস্থিতি কল্পনা বা অস্থিতি মতবাদ। এই যে ওভাল হাইপোথিসিস অনুসারে কোডনের যে প্রথম 2টি হচ্ছে ক্ষার, সেই 2টি ক্ষার কিন্তু কনস্ট্যান্ট থাকে, সেই 2টি ক্ষারের কিন্তু পরিবর্তন হয় না, যেভাবে জেনেটিক কোডনের যে ডিকশনারি। কিন্তু এই যে 3 নাম্বার যে ক্ষার, সেই ক্ষারের মধ্যে কিন্তু চেঞ্জ আসতেছে। তাহলে ইউজি এডিনিন হতে পারে, ইউজি ইউরাসিল হতে পারে, ইউজি গুয়ানিন হতে পারে, ইউজি সাইটোসিন হতে পারে। তো এই যে ওভাল হাইপোথিসিস অনুসারে
যে বেস পেয়ারিং এর ক্ষেত্রে একটু শিথিলতা দেখা দেয়, এবং এই বেস পেয়ারিংটা হবে এমআরএন এর কোডন এবং টিআরএন এর যে অ্যান্টিকোডন, সেই অ্যান্টিকোডনের যে বেস পেয়ারিং, সেই বেস পেয়ারিং এর মধ্যে। অর্থাৎ এই যে প্রথম দুইটা যে এমআরএন এর যে বেস পেয়ারিং হয় টিআরএন এর সাথে, এই দুইটা বেস পেয়ারিং ওয়াটসন ক্রিকের যে রুল, সেই রুলসটি ফলো করবে এবং সেটি সঠিক থাকবে। কিন্তু থার্ড যে বেস পেয়ারিং এর ক্ষেত্রে, থার্ড নাম্বার বেসের ক্ষেত্রে সেই পেয়ারিংটা কি চেঞ্জ হতে পারে, এবং সেটি হলো ওবল হাইপোথিসিস বা ওবল বেস পেয়ারিং। তো আমরা যদি একটু ওবল বেস পেয়ারিংটি দেখি, এটি হলো একটি নর্মাল এমআরএনএ 5 প্রাইম থেকে 3 প্রাইম, তো টিআরএনএ হলো টিআরএনএ যেটি, সেটি হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম থাকবে। এখানে যদি এমআরএনএ তে, এখানে অবশ্য এটা হচ্ছে টিআরএনএ, যেটি কোনো অ্যামাইনো অ্যাসিড কে নির্দেশ করবে, আর এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম সেটি হলো এমআরএনএ। তো এমআরএনএ তে থাকছে কোডন, এটা হলো এমআরএনএ কোডন, যেটি হলো সিইউসি। এই কোডনটি লিউসিন নামক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে। কাকে নির্দেশ করবে? লিউসিন নামক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে, এবং এই কোডন অনুসারে টিআরএনএ লিউসিন নামক অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসবে। কিন্তু প্রথমে টিআরএনএ কে কি করতে হবে? এই যে এই কোডন, সেই কোডনকে রিকগনাইজ করতে হবে, এবং রিকগনাইজ করবে সে অ্যান্টি কোডন দিয়ে। তো নরমাল যে বেস পেয়ারিং এর ক্ষেত্রে ওয়াটসন ক্রিকের রুলস অনুযায়ী, সেই রুলস অনুযায়ী সি বাইন্ড করবে কি সাইটোসিন বাইন্ড করবে গুয়ানিনের সাথে, আবার ইউরাসিল বাইন্ড করবে এডিনিনের সাথে, আবার সাইটোসিন বাইন্ড করবে গুয়ানিনের সাথে। এই বেস পেয়ারিং হবে। ওকে, এটা হচ্ছে নরমাল রুলস, এটা হচ্ছে ওয়াটসন ক্রিকের যে রুলস, সেই রুলস অনুযায়ী। কিন্তু ওবল হাইপোথিসিস অনুসারে 5 প্রাইম থেকে 3 প্রাইম, যেটি হলো এমআরএনএ, যেখানে সিইউসি, একই ধরনের যে টিআরএনএ, সেই টিআরএনএ এখানে আসবে, তাহলে আমাদের টিআরএনএ এটা 3 প্রাইম থেকে 5 প্রাইম ডিরেকশনে। এমআরএনএ যে কোডন, এটা হলো এমআরএনএ ফার্স্ট এন্ড সেকেন্ড, যেটা সেটা টোটালি কনস্ট্যান্ট থাকবে, সেখানে ওয়াটসন ক্রিকের রুলসের কোনো ব্যত্যয় ঘটবে না। তাহলে কি থাকবে? যেমন সি কার সাথে বাইন্ড করবে? সাইটোসিন গুয়ানিনের সাথে, ইউরাসিল এডিনিনের সাথে, ঠিক আছে। কিন্তু এই যে গুয়ানিন, এই টিআরএনএ গুয়ানিন একবার কি সাইটোসিনের সাথে বাইন্ড করতে পারে, আবার এই গুয়ানিন ইউরাসিলের সাথেও বাইন্ড করতে পারে। অর্থাৎ এই যে একটা যে শিথিলতা দেখা যায়, গুয়ানিন একবার সাইটোসিনের সাথে বাইন্ড করে, এই যে সেটাই হলো ওভাল বেস পেয়ারিং। ওভাল বেস পেয়ারিং। এটি হলো আমাদের টিআরএনএ। টিআরএনএ এর অবশ্য এই যে এরকম 5টি হচ্ছে বাহু আছে, যে এইটাকে বলা হয় ক্লোভার লিফ স্ট্রাকচার, যেটি অলরেডি তোমরা টিআরএনএ যখন স্ট্রাকচার পড়েছো সেটি সম্পর্কে অলরেডি জেনেছো। তো এটি হলো তাহলে ফার্স্ট 2 এমআরএনএ ফার্স্ট 2, যেহেতু কি সেই যে টিআরএনএ হচ্ছে তার সাথে যে বাইন্ড করবে সেটি ওয়াটসন ক্রিকের রুলস ফলো করবে। কিন্তু এমআরএনএ যে থার্ড বেস, সেই বেসটি কি অনেক সময় এই রুলসটি ফলো করে না, যেটি ওভালসের রুলস ফলো করে। এই জন্য ওভালস মানে কিছুটা শিথিলতা, অস্থিতিশীলতা, এই জন্য একে বলা হয় ওবলিং। ওকে,
সেই রুলসটা হচ্ছে দেখব এবং সেই রুলস অনুযায়ী যে বিন্যাসটি দেখব। এডিনিন, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিল, ইনোসিন, গুয়ানিন, ইউরাসিল, ইনোসিন। তো নর্মাল যে বেস পেয়ারিং ওয়াটসন ক্রিকেট, তো মনে রাখবে সেটি অবশ্যই হচ্ছে থার্ড বেস পেয়ারের ক্ষেত্রে। তিনটি বেজের মধ্যে কোডনের থার্ড বেস পেয়ারিং এ যে শিথিলতা, সেই শিথিলতাটি দেখা যায়। এডিনিন সবসময় ইউরাসিলের সাথে বাইন্ড করে, সাইটোসিন সবসময় কার সাথে বাইন্ড করবে? গুয়ানিনের সাথে। গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে, ইউরাসিল সবসময় এডিনিনের সাথে বাইন্ড করবে। এটি হলো অ্যান্টিকোডন, অ্যান্টিকোডন অফ টিআরএনএ। আর এই জায়গাটুকু হলো কোডন অফ এমআরএনএ, যেটি অবশ্যই থার্ড নাম্বার বেজের ক্ষেত্রে। ওকে, এই যে এডিনিন যখন ইউরাসিলের সাথে বাইন্ড করবে সেটা অবশ্যই আরএনএ এর ক্ষেত্রে সেটি কি ওয়াটসন ক্রিক রুলস ফলো করছে, ওয়াটসন ক্রিক। সাইটোসিন যখন গুয়ানিনের সাথে বাইন্ড করছে সেটিও ওয়াটসন ক্রিক রুলস ফলো করছে। গুয়ানিন যখন সাইটোসিনের, সেটিও ওয়াটসন ক্রিক রুলস। ইউরাসিল ওয়াটসন ক্রিক রুলস ফলো করছে। এই যে এই জায়গাটুকুতে আবার একটি শিথিলতা দেখা যায়। গুয়ানিন যেমন সাইটোসিনের সাথে বাইন্ড করতে পারে, সেরকম গুয়ানিন আবার ইউরাসিলের সাথেও বাইন্ড করতে পারে, যেটি ওয়াটসন ক্রিক রুলস ফলো করে না। আবার এই যে ইউরাসিল যেমন এডিনিনের সাথে বাইন্ড করতে পারে, সেটি আবার গুয়ানিনের সাথেও বাইন্ড করতে পারে। এই যে দেখো, গুয়ানিন যেমন সাইটোসিনের সাথে বাইন্ড করছে, কিন্তু সেটি আবার কি ইউরাসিলের সাথে বাইন্ড করছে। এটি কিন্তু ওয়াটসন ক্রিকের যে রুলস, সেই রুলসটি ফলো করছে না। এটা হচ্ছে ওবল বেস পেয়ারিং। ওবল পেয়ারিং, এটি হলো ওবল পেয়ারিং। ওবল পেয়ারিং। আমাদের আরেকটি ক্ষার আছে যেটি হলো আই দিয়ে ডিনোট করে বাই দিয়ে প্রকাশ পায়, সেটি হলো হাইপোজেনথিন, যেটি ইনোসিন নামক হচ্ছে নিউক্লিয় বেস থেকে এসেছে। তো এই আই কার সাথে বেস পেয়ার করতে পারে? ওবল হাইপোথিসিস আইদার এডিনিনের সাথে, অথবা ইউরাসিলের সাথে, অথবা সাইটোসিনের সাথে। এই তিন ধরনের যে ক্ষারের সাথে বেস পেয়ারিং করতে পারে। তো এই জায়গাটুকু হবে কোডনের এমআরএনএ ক্ষেত্রে, আর এইটুকু হবে কোডনের টিআরএনএ ক্ষেত্রে। তাহলে আমরা যদি একটু দেখি, এ ইউ আই, এটি যদি কোনো হচ্ছে অ্যান্টিকোডন হয়, অর্থাৎ টিআরএনএ এর অ্যান্টিকোডন, সেটি এমআরএনএ এর ক্ষেত্রে এ ইউ তো আসলে কনস্ট্যান্টই থাকবে। এ এর অপোজিট হচ্ছে ইউরাসিল, আর ইউর অপোজিট এ, ইউ এ। তা আই এর ক্ষেত্রে সে আইদার এর সাথে, এই দুইটা আসলে কনস্ট্যান্ট থাকবে, আই এর সাথে আইদার সে এডিনিনের সাথে, সরি আই হচ্ছে এডিনিনের সাথে বেস পেয়ার করতে পারে, অথবা সে সাইটোসিনের সাথে করতে পারে, অথবা ইউরাসিলের সাথে করতে পারে। তাহলে এই যে অ্যান্টিকোডন অফ টিআরএনএ সেটি তিন ধরনের যে এমআরএনএ কোডনের এমআরএনএর সাথে বেস পেয়ারিং করতে পারে। শুধুমাত্র এই যে এই থার্ড পজিশনে হচ্ছে ওবলিং বা শিথিলতার কারণে, যেটা কি বলা হয় ওবল হাইপোথিসিস বা ওবল পেয়ারিং, যাকে বাংলায় অস্থিতি কল্পনা বা অস্থিতি মতবাদ তো বলা হয়। তো এই হলো আমাদের যে ওবল হাইপোথিসিস। তো ওবল হাইপোথিসিস অনুসারে আমরা দেখলাম যে ওয়াটসন ক্রিক রুলস ফলো করে না, সেটি শুধুমাত্র আরএনএ এর ক্ষেত্রে হবে। সেটি কেন হয়েছে? সেটি এই যে কোডনের ডিজেনারেট নেচার বা ডিজেনারেসি নেচারের কারণে বিজ্ঞানী ক্রিক এই যে হাইপোথিসিসটি ব্যাখ্যা করেছেন, এবং এই ব্যাখ্যা অনুসারে শুধুমাত্র যে থার্ড নাম্বার হচ্ছে কোডনের যে থার্ড নাম্বার বেস, সেই বেসের যে বেসটি অ্যান্টিকোডনে
যে প্রথম বেস তার সাথে কি অরসন ক্রিকের রোলসটি ফলো করে না, এটি হলো ওবল হাইপোথিসিস। তো আশা করছি তোমরা আমার আজকের লেকচারটি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।